আজ শুনবেন বিদেশি সাহিত্য থেকে নেওয়া একটি ছোট গল্পের অনুবাদ। স্যার আর্থার কনান ডয়েল, জন্ম 1859 সালে এডিনবরা, স্কটল্যান্ডে। পেশায় তিনি ছিলেন ডাক্তার, কিন্তু আমরা সবাই তাকে চিনি রহস্য গল্পের জাদুকর রূপে। পৃথিবী বিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমসের স্রষ্টা তিনি। ক্রাইম ফিকশন ছাড়াও তিনি লিখেছেন প্রফেসর চ্যালেঞ্জারকে নিয়ে নানান অ্যাডভেঞ্চার, ঐতিহাসিক উপন্যাস, রোম্যান্স, সায়েন্স ফিকশন ইত্যাদি। তার ছোট গল্পের মধ্যেও আমরা পাই সেই বৈচিত্র্য। কনান ডয়েলের মৃত্যু হয় 71 বছর বয়সে 1930 সালে। আজকের গল্প দ্য ব্রাউন হ্যান্ড, সেই হাতটা। গল্পটি প্রথম প্রকাশিত হয় দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1899 সালে, আর এই গল্পটির বাংলা অনুবাদটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত স্যার আর্থার কনান ডয়েল নতুন 10 রহস্য এই বইটি থেকে। ভাষান্তর করেছেন শিশির চক্রবর্তী। প্রধান চরিত্রে গল্পের কথক হার্ড একার, স্যার ডমিনিক হোল্ডেন, জ্যাক হিউয়েট। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে দ্য ব্রাউন হ্যান্ড, সেই হাতটা। ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত সার্জন আমার কাকা স্যার ডমিনিক হোল্ডেন যে আমাকে তার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী করে গেছেন, এ কথা সকলেরই জানা। কিন্তু আর 5 জন সম্ভাব্য উত্তরাধিকারীকে অগ্রাহ্য করে কেন তিনি আমাকেই তার সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন, তার কারণ অনেকেই জানেন না। তার বদান্যতায় একজন সাধারণ পসারের ডাক্তার থেকে আমি রাতারাতি এক প্রভূত বিত্তশালী ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছি। খুব কম লোকেই জানেন যে স্যার ডমিনিকের জীবনের শেষ কটা বছর আমি তার জন্য যা করেছিলাম তা আর কারোর পক্ষে করা সম্ভব ছিল না। সেই ব্যাপারটাই আজ খুলে বলছি, বিশ্বাস করা না করা আপনাদের ওপর। স্যার ডমিনিক কর্মজীবন শুরু করেন ব্রিটিশ সেনাদলের ডাক্তার হিসেবে। পরে বম্বেতে প্রাইভেট প্র্যাকটিস করে তিনি প্রভূত সুনাম অর্জন করেন। ভারতের বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে তার প্রায়ই ডাক পড়ত। তাছাড়া বম্বেতে তিনি এক হাসপাতালও শুরু করেন এবং সেই হাসপাতালের পরিচালনার কাজে নিজে যুক্ত ছিলেন। এত পরিশ্রমে তার স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে পড়ল। তখন বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপদেশে তিনি ইংল্যান্ড ফিরে গেলেন। উইলটশায়ারে অনেক জমি জমা একটি জমিদার বাড়ি কিনে ওখানেই থাকতেন। তুলনামূলক প্যাথোলজি ছিল তার প্রিয় বিষয় এবং তারই চর্চা করে সময় কাটাতেন। আমাদের পরিবারের সকলেই এই ধনী ও নিঃসন্তান আত্মীয়ের দেশে ফিরে আসাতে বলাই বাহুল্য খুবই খুশি হয়েছিলেন। কাকাও মাঝে মাঝেই এক এক করে তার ভাইপো ভাইজিদের ওখানে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠাতেন। অবশ্য ওখানে গিয়ে কারোরই খুব একটা ভালো লাগতো না। যাই হোক, আমারও একদিন আমন্ত্রণ এলো ওখানে যাওয়া, কিন্তু আমার একার, সপরিবারের নয়। প্রথমে ভেবেছিলাম যাব না, তারপর 7 মাস ভেবে অক্টোবরের এক দুপুরে উইলটশায়ারের দিকে রওনা হলাম। তখনও জানি না এই যাত্রার পরিণতি কি। ব্রিন্টন স্টেশনে যখন নামলাম ততক্ষণে দিনের আলো ম্লান হয়ে এসেছে। উইলটশায়ারের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র লাগলো। জায়গাটা উপত্যকার মতো, চারিদিকে কৃষি জমি আর ছড়ানো ছিটানো কৃষকদের ঘর বাড়ি। সমতল জমির পরেই শুরু হচ্ছে সাদা সাদা চকের পাহাড়। পাহাড়গুলোর ওপরে গোল, চৌকোনা প্রভৃতি বিভিন্ন আকারের প্রাচীর, অনেকটা দুর্গের প্রাচীরের মতো। কয়েকশো বছর আগের এই প্রাচীরগুলো কারা তৈরি করেছিল, ব্রিটিশরা না রোমানরা, এ নিয়ে মতভেদ আছে। পাহাড়ের গায়ে ঢেউ খেলানো জমির ওপরে গোল গোল ঢিপি। এই বিচিত্র পরিবেশে কাকার বাড়িটা বেশ মানিয়ে গেছে।
গেটের স্তম্ভ দুটো ভাঙা ও শ্যাওলা ধরা। গেট থেকে বাড়ি অবধি পাথর ছড়ানো রাস্তাটা যত্ন হয়নি বহুদিন। হেমন্ত ঝরা পাতা ঠান্ডা হাওয়ায় এলোমেলো উঠছে। এলম গাছের সারি ফাঁক দিয়ে দূরে বাড়ি থেকে একটা আলো দেখা যাচ্ছে। সন্ধ্যের আবছা আলোয় বাড়িটা দেখতে পেলাম। লম্বা নিচু ধরনের, পুরনো আমলের স্থাপত্যের ছাদ, ঢালু ছাদ, টালি দেওয়া, দেওয়ালের গায়ে কাঠের সাপোর্ট। গাড়ি বারান্দা থেকে বাড়িতে ঢোকার দরজার পাশেই একটা চওড়া জানলা। সেই জানলা দিয়ে দেখতে পেলাম ঘরের মধ্যে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। ওই ঘরটাই কাকার স্টাডি। বাড়ির বুড়ো এক পরিচারক আমাকে ওই ঘরেই নিয়ে গেল। শীতের কাঁপুনি থেকে বাঁচতে কাকা ফায়ারপ্লেসের কাছেই ঝুঁকে বসেছিলেন। ঘরে তখনও কোনো বাতি জ্বালানো হয়নি। ওই আগুনের আলোয় দেখলাম কাকাকে। বিশাল মুখমণ্ডল, চেহারায় পাহাড়ের রুক্ষতা, নাক ও গাল রেড ইন্ডিয়ানদের মতো, থুতনি থেকে চোখের কোণ অব্দি চামড়ার ওপর অজস্র আঁকিবুকি। আমাকে দেখেই কাকা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন। Hi there, Carl. Good to see you, old chap. Had a pleasant journey, I presume? Have a seat, my boy, have a seat. ঘরে এবার একটা বাতি জ্বালানো হলো। ঘন ভুরুর নিচে থেকে তার তীক্ষ্ণ চোখ দুটি আমাকে যে বিশেষভাবে নিরীক্ষণ করছে তা বুঝতে পারলাম। আমিও ততক্ষণে কাকাকে ভালোভাবে দেখতে পাচ্ছি। শরীরের গঠন প্রায় দৈত্যের মতো, কিন্তু শরীরটা এত শুকিয়ে গেছে যে চওড়া হাড্ডিসার কাঁধের থেকে ঝোলানো কোটটা দেখে মনে হচ্ছিল যে ওটা যেন হ্যাঙ্গার থেকে ঝুলছে। চওড়া কবজিটা যেন শুধু হাড় দিয়ে তৈরি। হাতের শিরাগুলি বিশেষভাবে প্রকট। জীবিকায় সফল ও শারীরিকভাবে সমর্থ একজন মানুষের চোখে যে সাফল্য ও সন্তুষ্টির ঔজ্জ্বল্য থাকে তা নেই। চোখে একটা সন্ত্রস্ত ভাব, যেন কোনো অজানা বিপদের ছায়া। মনে হয় স্যার ডমিনিকের অদম্য জীবনী শক্তিকে যেন কেউ শুষে নিয়েছে। আমার ডাক্তারি বুদ্ধিতে মনে হলো কাকার হয়তো কোনো মারাত্মক রোগ হয়েছে এবং আসন্ন মৃত্যুর চিন্তায় তিনি সন্ত্রস্ত। অবশ্য পরে বুঝেছিলাম আমার সিদ্ধান্ত ভুল। আগেই বলেছি, কাকার অভ্যর্থনায় উষ্ণতার কোনো অভাব ছিল না। ঘণ্টাখানেক পরে কাকা ও কাকিমার সঙ্গে ডিনারে বসলাম। পরিবেশন করছে একজন ভারতীয় পরিচারক। আমার কাকিমা লেডি হোল্ডেন, ছোটখাটো চেহারার মানুষ, চোখে যুগপৎ মমতা ও সতর্কতার ছাপ। দুজন সারা জীবন বিভিন্ন পরিবেশে অনেক লোকজনের মধ্যে কাটিয়ে আজ জীবন সায়ান্নে এই নির্জন পরিবেশে কেবল পরস্পরের সাহচর্যে দিন কাটাচ্ছেন। ডিনারের সময় কথাবার্তা ও হাসি ঠাট্টা চলতে থাকলেও এটা পরিষ্কার বুঝতে পারলাম ওদের দুজনের চোখেই কোনো অজানা আতঙ্কের ছায়া। খানিকটা জোর করেই যেন ওরা পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। খাওয়ার পরে ওয়াইনের গ্লাস হাতে একটু গল্প গুজব হলো। কিভাবে জানি না গল্পের বিষয়টা চলে গেল অলৌকিক ও অতি প্রাকৃত ঘটনার দিকে। কথায় কথায় আমি ওদের বললাম যে ডাক্তার হিসেবে আমার বিশেষজ্ঞতা স্নায়ু সম্বন্ধিত অসুখের ব্যাপারে। এমনকি কয়েকজন ডাক্তার বন্ধু মিলে ভুতুড়ে বাড়িতেও রাত কাটিয়েছি, যদিও বলার মতো তেমন উত্তেজক অভিজ্ঞতা কিছু হয়নি। কাকা কাকিমা দুজনেই খুব মন দিয়ে আমার কথা শুনছিলেন। মাঝে মাঝেই অর্থপূর্ণভাবে পরস্পর দৃষ্টি বিনিময় করছিলেন। একটু পরে কাকিমা শুতে চলে গেলেন। এরপর কাকা একটা চুরুট ধরান। চুরুট ধরানোর সময় তার কাঁপতে থাকা হাত আর মুখের ভাব দেখে মনে হলো
তিনি আমাকে কিছু গোপন কথা জানাতে চান। ঠিক তাই, একটু পরেই কাকা বললেন, তোমারই মতো একজনের সঙ্গে আমি দেখা করতে চাইছিলাম। অতি প্রাকৃত অলৌকিক ব্যাপারে তোমার যে যথেষ্ট উৎসাহ ও জ্ঞান আছে সেটা আমি বুঝতে পারছি। শুধু তাই নয়, এসব বিষয়ে একটা যুক্তিগ্রাহ্য দার্শনিক দিকও আছে, সেটাও তুমি জানো। তোমার মাথাও ঠান্ডা। ভূত প্রেত দেখলে তুমি কি ঘাবড়ে যাবে? মোটেই না, বরং এসব ব্যাপারে আমি খুব উৎসাহী। আশা করি বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকেই তুমি এসব ব্যাপার দেখো। অবশ্যই। একটা দীর্ঘশ্বাস ফেলে কাকা বললেন, জানো হারেকা, আমি আগে ঠিক তোমারই মতোই ছিলাম। ইন্ডিয়ার সবাই আমার সাহস ও শক্ত নার্ভ দেখে অবাক হয়ে যেত। এমনকি সিপাহী বিদ্রোহের সময়ও আমি একটু ঘাবড়াইনি। আর আজ এই অঞ্চলে আমার মতো ভীতু লোক একটাও পাবে না। তুমি অবশ্য খুব বেশি সাহস দেখাতে চেও না, তাহলে তোমার অবস্থা আমারই মতো হয়ে যেতে পারে। আমার উৎসাহ দেখে কাকা আবার শুরু করলেন, কয়েক বছর হলো একটা অদ্ভুত কারণে আমারও তোমার কাকিমার জীবন থেকে সুখ শান্তি চলে গেছে। কারণটা শুনলে অনেকেই হয়তো হেসে ফেলবে, কিন্তু এই ব্যাপারটার সঙ্গে নিরন্তর যুদ্ধ করে আমরা দুজনেই শেষ হয়ে গেলাম। ব্যাপারটা কি খুলে বলবেন? আগে থেকে সেটা বলে দিলে হয়তো তুমি স্বাধীনভাবে জিনিসটার বিচার করতে পারবে না। তুমি নিজের চোখেই সবকিছু দেখলে ভালো হয়। আমার সঙ্গে একটু এদিকে এসো। খাওয়ার ঘর থেকে বেরিয়ে একটা লম্বা প্যাসেজের শেষে বেশ বড় একটা ঘরে আমরা এলাম। ঘরটা একটা ল্যাবরেটরি, অনেক যন্ত্রপাতিতে ভরা, আর দেওয়াল জোড়া তাকে অজস্র কাঁচের জার রাখা। কাকা বললেন, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশাল সংগ্রহ ছিল আমার। বম্বেতে আমার বাড়িতে আগুন লেগে তার অনেক কিছুই নষ্ট হয়ে যায়। যা অবশিষ্ট ছিল সেগুলোই এখানে দেখতে পাচ্ছ। ভারতের বিভিন্ন জায়গার মানুষের শরীরের অস্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গের জারগুলিতে রাখা ফুলে যাওয়া লিভার বা কিডনি, বাঁকা হাত পা, বিচিত্র রকমের সিস্ট, বিকৃত বা অসুস্থ কোনো অঙ্গ। কাকা বললেন, তুমি যদি এ ঘরে রাত কাটাও তাহলে ভালো হয়। এই দিবানটায় শুতে পারো। কোন রকম আপত্তি থাকলে আমায় বলো। না না, আমার কোনো আপত্তি নেই। বাইরের প্যাসেজের বাঁদিকে দ্বিতীয় ঘরটা আমার। দরকার পড়লেই আমায় কিন্তু দেখো। আমার তো রাতে ভালো ঘুম হয় না। তুমি ডাকলেই আমি চলে আসব। কাকা চলে যেতেই ল্যাবরেটরি দরজা বন্ধ করে আমি দিবানে শুয়ে পড়লাম। আমার শারীরিক শক্তি আর 5 জন সাধারণ মানুষের মতোই। আর ভয়ের কথা যদি আসে, এটুকু বলতে পারি যে মানুষের মস্তিষ্কে এক সময় একটি মাত্র মানসিক অবস্থা থাকতে পারে। অর্থাৎ এই অলৌকিক রহস্য উন্মোচনের জন্য যে উৎসাহ ও কৌতূহল এই মুহূর্তে আমার সত্তাকে আচ্ছন্ন করেছে, সেখানে ভয়ের কোনো স্থান নেই। খেলা শুরুর আগে একজন খেলোয়াড় যেমন উত্তেজনা মেশানো উৎসাহ নিয়ে অপেক্ষা করে, আমার মানসিক অবস্থাও তখন সেই রকম। ঘরটাকে অবশ্য কোনোভাবেই আদর্শ শয়নকক্ষ বলা যাবে না। বিভিন্ন কেমিক্যালের গন্ধে ভরা। তাছাড়া জারে রাখা বিকৃত অসুস্থ অঙ্গ প্রত্যঙ্গগুলিকেও ঘুম আসার পক্ষে বিশেষ সুবিধাজনক বলা যায় না। আমি মোমবাতিটা নিভিয়ে দিতেই দেখলাম জানলার মধ্যে দিয়ে চাঁদের আলো ঘরের একটা অংশকে আলোকিত করেছে। সবকিছু মিলিয়ে আলো আধারিত পরিবেশটা একটু ভুতুড়েই লাগছিল। পুরো বাড়িটা এত নিস্তব্ধ যে বাইরে হাওয়ায় গাছের পাতা বা শাখা নড়ার আওয়াজও শোনা যাচ্ছিল। এপাশ ওপাশ করে কিছুক্ষণ ঝিমিয়ে থেকে একসময় ঘুমিয়ে পড়লাম। একেবারে গভীর স্বপ্নহীন ঘুম।
হঠাৎ ঘরের ভেতরে একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে কোণের ওপর ভর দিয়ে একটু উঠে চারিদিকে তাকালাম। কয়েক ঘন্টা কেটে গেছিল, কেননা চাঁদের আলো সরতে সরতে এখন আমার বিছানার কাছাকাছি এসে গেছে। বাকি পুরো ঘরটা ছায়াচ্ছন্ন। আস্তে আস্তে অন্ধকারে চোখ সয়ে গেলে দেখলাম কিছু একটা চলাফেরা করছে দেওয়ালের ধার ঘেঁষে। বেশ রোমাঞ্চকর ব্যাপার। আমার বিছানার কাছে আলোকিত জায়গার পাশে যখন জিনিসটা এসে গেল, বুঝলাম সেটা একটা মানুষের আকৃতি। চেহারাটা ছোটখাটো কিন্তু সন্ডা গোছে, শরীরটা একটা আলখাল্লায় ঢাকা। তার মুখের ওপর চাঁদের আলো পড়তে দেখলাম মুখের রং অনেকটা চকলেটের মতো, আর মাথার চুলে একটা ঝুঁটি বাঁধা। ধীরে ধীরে হেঁটে সে প্রত্যেকটা জারের ভেতরের বস্তু মন দিয়ে দেখছিল, একটার পর একটা। জার রাখার তাক শেষ হয়েছে আমার বিছানার কাছে। ওখানে এসে সে হঠাৎ থেমে আমার দিকে তাকালো, আর হতাশার ভঙ্গিতে দুহাত শূন্যে ছুঁড়ে অদৃশ্য হয়ে গেল। হাত বলা হয়তো ঠিক হলো না, লোকটা বাহু দুটো তুলেছিল। বাহু ওপরে তোলার সময় আলখাল্লার আস্তি নেমে আসতেই ওর বাঁ হাতটা পরিষ্কার দেখতে পেয়েছিল, কিন্তু ডান হাতের জায়গাটা ঠুটো, হাত নেই। এই ব্যতিক্রমটুকু ছাড়া লোকটার চেহারা ও চলাফেরা এত স্বাভাবিক ছিল যে ওকে সহজেই স্যার ডমিনিকের আর একজন ভারতীয় ভৃত্য বলে চালিয়ে দেওয়া যেত। কিন্তু লোকটার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াটা বেশ রহস্যময়। মোমবাতি জেলে ঘরের চারিদিকে খুঁজেও তার কোনো হদিশ পেলাম না। বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম। অবশ্য সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। সানডে সাসপেন্সে আজ স্যার আর্থার কনান ডয়েলের দ্য ব্রাউন হ্যান্ড। ডক্টর হার্ডেকার ছিলেন একজন সাধারণ ডাক্তার, কিন্তু একটা বিশেষ ঘটনার পরে তার কাকা স্যার ডমিনিক হোল্ডেন তাকে তার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী করে গেছেন। হার্ডেকার বলছেন সেই কাহিনী। কাকা ছিলেন বিখ্যাত সার্জন, ইন্ডিয়াতে প্র্যাকটিস করতেন। সেই কাকা হার্ডেকারকে ডেকে পাঠালেন উইল্টশায়ারে তার বাড়িতে। বিশাল আকায় কাকার চেহারা কোন এক বিশেষ কারণে একেবারে ভেঙে গেছে। ডিনারের পর অলৌকিক এবং সুপারন্যাচুরাল নিয়ে কাকার সঙ্গে হার্ডেকারের আলোচনা হলো। কাকার ল্যাবরেটরিতে মানুষের বডি পার্টসের বিশাল সংগ্রহ। সেই ঘরেই রাত কাটালেন হার্ডেকার। রাতে দেখলেন ঘরে একটি হাত কাটা লোক ল্যাবের প্রত্যেকটি জারে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তারপর সে অদৃশ্য হয়ে গেল। তারপর ভোর হতেই বাইরে বেরিয়ে দেখলাম কাকা লনে পায়াচারি করছেন। আমাকে দেখেই উত্তেজিত ভাবে বললেন, লোকটাকে দেখেছো? ভারতীয়, একটা হাত নেই। হ্যাঁ দেখেছি। ব্রেকফাস্টের সময় এখনো হয়নি। হ্যাঁ, এসো এসো, তোমার ততক্ষণ পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই। গত 4 বছরে বম্বেতে দেশে ফেরার সময় জাহাজে এই বাড়িতে প্রতিটি রাত এই লোকটা আমার ঘুম ভাঙিয়েছে। ওর রুটিন একেবারে স্থির। আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙায়, তারপর আমার শোয়ার ঘর থেকে ল্যাবরেটরিতে যায়। তাকে রাখা সব কটা জার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর অদৃশ্য হয়ে যায়। 1000-এরও বেশি বার এই রুটিন দেখে দেখে আমার সহ্যের সীমা ছাড়িয়ে আছে। কি
কি চায় লোকটা? ওর হাত ফেরত চায়। হাত? ব্যাপারটা তোমায় খুলে বলি। বছর 10 আগে একবার আমাকে ডাক্তারি কাজে পেশাওয়ার যেতে হয়েছিল। সেই সময় ঘটনাচক্রে এক রোগীকে আমার কাছে চিকিৎসার জন্য আনা হয়। লোকটা আফগানিস্তানের প্রত্যন্তের কোন উপজাতির সম্প্রদায়, ভাঙা ভাঙা পাস্তুতে কথা বলে। ওর হাতের গাঁটে সাংঘাতিক একটা গ্যাংগ্রিন গোছের কিছু হয়েছিল। দেখেই বুঝলাম ওই হাতটা কেটে বাদ না দিলে ওর বাঁচার কোনো আশা নেই। অনেক বোঝানোর পর অপারেশন করাতে রাজি হল। অপারেশনের পর ও আমার ফি জানতে চাইল। লোকটার আর্থিক অবস্থা প্রায় ভিখিরির মতো। আমি হেসে ওকে বললাম যে তোমার এই কেটে বাদ দেওয়া হাতটাই আমার ফি। আমার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে আর একটা নতুন আইটেম আর কি। কাকা বলে চললেন। লোকটা আমার এই প্রস্তাবে বিশেষ আপত্তি জানালো। ওদের ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরে আত্মা আবার শরীরে প্রবেশ করে। সেক্ষেত্রে মৃত মানুষের অঙ্গহীনতা বা কোনো খুঁত আত্মার পক্ষে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি ওকে বললাম তোমার তো হাতটা বাদই গেছে, তাহলে ওটাকে কিভাবে রেখে দেব? ও বলল হাতটাকে নুন জলে চুবিয়ে আমার সঙ্গে নিয়েই ঘুরব। আমি তখন ওকে বললাম যে হাতটা আমি আরো ভালোভাবে সংরক্ষণ করব। শেষ পর্যন্ত ও রাজি হয়ে গেল, কিন্তু বলল সাহেব আমি মারা যাওয়ার পরে কিন্তু এই হাতটা আমার চাই। ব্যাপারটা আমি তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম। তারপর বম্বেতে ফিরে এসে আমি যথারীতি আমার প্রাইভেট প্র্যাকটিসে লেগে গেলাম। লোকটা সম্ভবত দেশে ফিরে যায়। আর ওই হাতটা? বলছি তোমার আগেই বলেছিলাম বম্বেতে আগুন লেগে আমার বাড়ির বহু জিনিস নষ্ট হয়। তার মধ্যে আমার সংগ্রহের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়। ওই হাতটাও ছিল তারই মধ্যে। তখন অবশ্য সে ব্যাপার নিয়ে মাথা ঘামাই। এসব হয়েছিল 6 বছর আগে। এরপরই শুরু হলো আসল কাণ্ড। বছর 4 আগে এক রাতে ঘুমের মধ্যে যে যেন আমার জামার হাতটা ধরে টান মারল। প্রথমে ভাবলাম আমার পোষা কুকুরটা, তারপর দেখি হালকাল্লা পড়ি তো আমার সেই আফগান রোগী ঠুটো বাহুটা তুলে আমায় দেখাচ্ছে। তারপরে ধীরে ধীরে আমার ঘরে, তখনও আমার ল্যাবরেটরি ঘর মেরামত হয়নি, দেখি ধীরে ধীরে আমার ঘরে রাখা ঝাড়গুলো একে একে নিরীক্ষণ করে প্রথমে হতাশ, তারপর ক্রুদ্ধ হয়ে সে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম লোকটা সত্যই মারা গেছে এবং আমার কাছে তার জমা রাখা হাতটা নিয়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কাকা বললেন, এরপর গত 4 বছর ধরে প্রতিটি রাতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। রাতে এই ঘটনার জন্য অপেক্ষা করি বলে আমার ভালো ঘুম হয় না। তোমার কাকিমারও একই অবস্থা। আমাদের বার্ধক্যের শান্তিপূর্ণ জীবন এখন সম্পূর্ণভাবে বিষিয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাহসের জন্যই আজকে আমরা এই ব্যাপারটা কাউকে প্রথম জানালাম। তাছাড়া তুমি যেহেতু ঘটনাটা নিজের চোখে দেখেছো, একটু স্বস্তি পাচ্ছি এই ভেবে যে আমি এখনো পাগল হয়ে যাইনি এবং ব্যাপারটা আমার কল্পনা করা নয়। নিজের চোখে সবকিছু দেখে এবং এই ধরনের বিষয়ে আমার যেটুকু জ্ঞান তা দিয়ে এটুকু বুঝতে পারলাম যে পুরো ব্যাপারটাই নির্ভেজাল সত্যি। ব্রেকফাস্টের পরে কাকা কাকিমাকে বললাম যে আমায় এক্ষুনি একবার লন্ডন যেতে হবে। কাকা খানিকটা পরিতাপের সুরেই বললেন, আমারই ভুল হয়েছে। আমাদের দুর্ভাগ্যের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়ে অন্যায় করেছি, তাই তুমি চলে যাচ্ছ। না না, আমি এই রহস্যের সমাধানের জন্যই লন্ডনে যাচ্ছি। সন্ধেবেলা ফিরে এসে রাতটা আজ ওই ল্যাবরেটরি ঘরেই কাটাবো। কাকাকে আর কিছু ভেঙে বললাম না। দুপুরে লন্ডনে পৌঁছে আমার চেম্বারে গিয়ে একটা বই খুলে নিম্নলিখিত অনুচ্ছেদটায় চোখ বুলিয়ে দিলাম। মৃত্যুর সময় বিশেষ কোনো মানসিক অবস্থার জন্য কিছু কিছু আত্মা জড় জগৎ থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পায় না। লোভ,
প্রতিহিংসা, উদ্বেগ, প্রেম, করুণা ইত্যাদির জন্য এরকম মানসিক অবস্থা হতে পারে। সাধারণত এর কারণ কোনো অপূর্ণ কামনা। সেই কামনা পূরণের সঙ্গে সঙ্গে আত্মা পৃথিবীর স্থূল পরিবেশ থেকে মুক্তি পেতে পারে। এমনকি কামনা পূরণের একটা মোটামুটি বিকল্পের ব্যবস্থা করতে পারলেও আত্মার মুক্তি সম্ভব। সকাল থেকেই এই মোটামুটি বিকল্প কথাগুলো আমার মাথায় আসছিল। বই থেকে এই অংশটা পড়ে নিশ্চিত হয়ে তক্ষুনি পৌঁছলাম শ্যাডওয়েলে নাবিকদের একটা হাসপাতালে, যেখানে আমার বন্ধু জ্যাক হিউয়েট হাউস সার্জন। ওকে খুঁটিনাটি না জানিয়ে খালি বললাম আমি কি চাই। কোনো ভারতীয় মানুষের একটা হাত কেন, কি জন্য চাই? আরে বাবা, তোমাকে পরে সবকিছু বলবো। তোমার হাসপাতালে তো অনেক ভারতীয় রোগী আছে। দাঁড়াও দেখি বলে জ্যাক হাসপাতালের এক কম্পাউন্ডারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, জাহাজের মেশিন ঘরের চাকায় ফেঁসে গিয়ে ওই যে জখম ভারতীয় নাবিকের হাত দুটো বাদ দেওয়া হলো, সেই হাত দুটো এখন কোথায়? পোস্টমর্টমের ঘরে আছে স্যার। আচ্ছা, ওখান থেকে চট করে একটা হাত অ্যান্টিসেপটিক দিয়ে প্যাক করে ডক্টর হার্ডেকারকে দিয়ে দাও। রাতে কাকার বাড়িতে ফিরে ল্যাবরেটরির একটা খালি জারে হাতটা রাখলাম। জারটা যে তাকে রাখলাম সেটা আমার বিছানার কাছাকাছি। কাকাকে বিশেষ কিছু খুলে বললাম না। আজ ঘুমের কোনো প্রশ্নই নেই। আমার পরীক্ষা সফল হয় কিনা তা দেখার জন্য ঢাকনা দেওয়া একটা বাতি জ্বালিয়ে প্রতীক্ষা শুরু করলাম। এবার তাকে স্পষ্ট দেখতে পেলাম। প্রথমে দরজার কাছে একটা ছায়ার মতো দেখা গেল, তারপর সেটা ধীরে ধীরে একটা মানুষের অবয়বে পরিণত হল। কাল রাতের মতোই সে লাইন ধরে এক এক করে জারগুলো দেখতে দেখতে এসে থামল সেই জারির কাছে, যাতে আমি লন্ডন থেকে আনা হাতটা রেখেছিলাম। আশায় অধীর হয়ে সে হাতটা জার থেকে বের করল। পর মুহূর্তেই হতাশায় ও ক্রোধে কাঁপতে কাঁপতে হাতটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। সেই নিস্তব্ধ রাতে হাত ছুঁড়ে ফেলার আওয়াজ পুরো বাড়িতে শোনা গেল। তাকিয়ে দেখলাম লোকটা আর নেই। স্যার ডমিনিক দৌড়ে এসে ঘরে ঢুকে বললেন, তোমার কোনো আঘাত লাগেনি তো? না না, কিন্তু পরীক্ষা সফল হলো না, খারাপ লাগছে। ভাঙা কাঁচের মধ্যে পড়ে থাকা হাতটাকে দেখে কাকা বললেন, প্ল্যানটা তুমি ভালোই করেছিলে হার্ডেকার, কিন্তু এই রহস্যের কোনো সহজ সমাধান নেই। তুমি কিন্তু আর কখনো এই ঘরে ঢুকবে না। তোমার কোন রকম ক্ষতি হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বাকি রাতটুকু ওই ঘরেই শুয়ে ভাবছিলাম আমার পরীক্ষার ব্যর্থতার কথা। ভোরের আলো এসে পড়তেই মেঝেতে পড়ে থাকা হাতটার দিকে তাকালাম। হাতটা তুলে একবার দেখতেই বিদ্যুৎ চমকের মতো মাথায় একটা সমাধানের সূত্র এসে গেল। যা ভেবেছি ঠিক তাই। আমার আনা হাতটা ওই আহত নাবিকের বাঁ হাত। সকালের প্রথম ট্রেন ধরে লন্ডনে পৌঁছে সোজা হাজির হলাম নাবিকদের সেই হাসপাতালে। আমার আশঙ্কা তখন একটাই, পোস্টমর্টেমের পরে অন্য হাতটা যদি এতক্ষণে জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে কি হবে। সৌভাগ্যবশত আমার আশঙ্কা অমূলক প্রমাণিত হল। অন্য হাতটা এখনো পোস্টমর্টেমের ঘরেই রাখা আছে। সেটা নিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে সন্ধ্যের আগেই কাকার বাড়িতে পৌঁছে গেলাম। কাকা কিন্তু আমাকে কিছুতেই আর ল্যাবরেটরি ঘরে থাকতে দিলেন না। অগত্যা হাতটাকে একটা জারে ভরে আগের দিনের মতোই একটা তাকে রেখে দিলাম। তারপর শুতে গেলাম বাড়ির অন্য অংশে একটা ভালো শোয়ার ঘরে। কিন্তু আমার ভাগ্যে বোধ হয় নিরুপদ্রব ঘুম আপাতত আর নেই। মাঝরাতে হাতে একটা বাতি নিয়ে ঢোলা ড্রেসিং গাউন পরা অবস্থায় উত্তেজিত ভাবে যিনি ঘরে ঢুকলেন, তাকে দেখে গতকালের ওই আফগান লোকটাকে দেখার মতো ভয় পেলে বা অবাক হলে
কিছু অস্বাভাবিক হতো না। কিন্তু ইনি স্যার ডমিনিক, আমার কাকা। কোন জাদু মন্ত্র বলে যেন তার বয়স অন্তত 20 বছর কমে গেছে। চোখে মুখে ঝকঝকে ভাব। বিজয়ীর ভঙ্গিতে একটা হাত তুলে আমাকে বললেন, হ্যাঁ রেখা, আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি। এখন বলো তোমার এই দিন আমি কিভাবে শোধ করি। রহস্যের সমাধান হয়ে গেছে? হ্যাঁ, তাই তো তোমায় ঘুম ভাঙিয়ে সুখবরটা দিতে এলাম। ভগবানই তোমাকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচাতে, কেননা আর 6 মাস এরকম চললে আমি আর বাঁচতাম না। কিন্তু কি দেখলেন? কি করে বুঝলেন যে সবকিছু ঠিক হয়ে গেছে? যা দেখেছি বা অনুভব করেছি তাতে আমি নিশ্চিত যে এই ভয়াবহ অভিজ্ঞতার পরিসমাপ্তি হয়েছে। আজ রাতে সে আমার ঘরে এসে অন্য দিনের থেকেও জোরে ঝাঁকুনি দিয়ে আমায় জাগিয়ে দিয়েছিল, কেননা গতকালের ঘটনায় সম্ভবত আমার প্রতি তার ক্রোধ ও বিদ্বেষ আরো বেড়ে গেছিল। আমাকে জাগিয়ে সে তার চিরাচরিত ল্যাবরেটরি পরিক্রমায় চলে গেল। কিন্তু এত বছরে এই প্রথম সে আবার আমার ঘরে ফিরে এলো। আনন্দে হাসছিল সে, কালো মুখে তার সাদা দাঁতগুলো ঝকঝক করছিল। তারপর আমার বিছানার পায়ের দিকে খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের প্রথমত 3 বার মাথা ঝুঁকে আমায় কুর্নিশ করলো। 3য় কুর্নিশ করার পর ও বাহু তুলতেই দেখলাম ওর 2টো হাতই আছে। তারপরেই ও মিলিয়ে গেল, এবং আশা করি চিরদিনের জন্য। এরপরে কাকাকে আর কখনো ওই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। উনি আর কাকিমা আরো বেশ কিছুকাল বেঁচে ছিলেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ দীর্ঘ জীবন। ইংল্যান্ডে জীবনযাপনের খুঁটিনাটি থেকে শুরু করে সম্পত্তি কেনাবেচা পর্যন্ত অনেক ব্যাপারে ওরা আমার পরামর্শ নিতেন। সুতরাং আমার আর 5 জ্ঞাতি ভাইদের অগ্রাহ্য করে যখন স্যার ডমিনিক আমাকে তার প্রভূত সম্পত্তির উত্তরাধিকারী করে যান, তখন আমি বিন্দুমাত্র বিস্মিত হইনি। এক সাধারণ ডাক্তার থেকে রাতারাতি উইল্টশায়ারের এক বিখ্যাত ধনী ব্যক্তি হিসেবে আমি পরিচিত হলাম। এর জন্য কিন্তু হাত কাটা ওই আফগান লোকটি এবং অনিচ্ছা সত্ত্বেও কাকার বাড়িতে আসার প্রথম দিনটির কাছেই আমি কৃতজ্ঞ। শুনছিলেন দ্য ব্রাউন হ্যান্ড, সেই হাতটা। রচনা স্যার আর্থার কোনান ডয়েল। গল্প পাঠে দীপ। জ্যাক হিউয়েটের ভূমিকায় রিচার্ড। কম্পাউন্ডারের ভূমিকায় পুষ্পল। গল্পের সূত্রধার মীর। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।